হ্যালো এভরিওয়ান, চ্যাপ্টার 9 অর্থাৎ ত্রিভুজের সর্বসমতার ধারণার ওপর এটা আমার 3 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমি 4 দাগের বাকি অঙ্কগুলি বুঝিয়ে দেব। ওকে, তোমরা আশা করে আগের ভিডিওতে 1 নম্বর এবং 2 নম্বর ভিডিওতে সর্বসমতার ধারণা, ত্রিভুজের সর্বসমতার ধারণার যে বিশদে বোঝানো হয়েছে সেগুলো তোমরা দেখেছো এবং বাড়িতে প্র্যাকটিস করছো। আমি ভিডিও 2তে তোমাদের 4-এর 2টি অঙ্ক বুঝিয়েছিলাম। আমি আজকে তোমাদের 4-এর 3-এর অঙ্ক থেকে শুরু করব। 4-এর 3-এর দাগের অঙ্ক থেকে আমি শুরু করব। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে বলেছে এই দুটি ত্রিভুজ, প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে দুটো ত্রিভুজ অঙ্কন করা আছে। কি যাচাই করতে হবে যে ত্রিভুজ দুটি সর্বসম কিনা আর কোন দুটি সর্বসম নয় তার সাপেক্ষে শর্ত দিয়ে যুক্তি দিতে হবে, যুক্তি সহ লিখতে হবে। ওকে, আচ্ছা, অলরেডি দুটি অঙ্ক করা আছে, 1 এবং 2-এর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, 3 নম্বর প্রবলেমটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে দুটো ত্রিভুজ দেওয়া আছে এবং ত্রিভুজ দুটির কী কী তথ্য আমরা দেখতে পাচ্ছি দেখে নিই। দেখো, এই প্রথম ত্রিভুজটি এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে বিসি বাহু এখানে কি 4 সেমি, আর ইডিএফ এই ত্রিভুজের ডিই অথবা ইডিও লিখতে পারো সমান 4 সেমি। দেখো, বিসি ইকুয়াল টু ইডি ইকুয়াল টু 4 সেমি লেখা হচ্ছে। তাহলে একটি বাহু, একটি ত্রিভুজের একটি বাহু অপর একটি ত্রিভুজের একটি বাহু সমান হয়ে গেল। আচ্ছা, আবার এখানে দেখো এসি মানে অপর বাহু দুটিও দেখো সমান। ত্রিভুজ এবিসির এসি, দেখো এসি ইকুয়াল টু কী হচ্ছে ডিএফ, প্রত্যেকটার দৈর্ঘ্য কত দেখো 3 সেমি। এবার এই দুটি বাহুর, যে দুটি বাহু মিলে গেল সেই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ কত দেখো, এসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে ইডিএফ ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে সাজিয়ে লিখলে সাইড অ্যাঙ্গেল সাইড ইকুয়াল হয়ে যাচ্ছে দুটো ত্রিভুজের ক্ষেত্রে, মানে বাহু কোণ বাহু, দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজের সর্বসমতার শর্তের মধ্যে কোন শর্তটি প্রযোজ্য হচ্ছে? এখানে বাহু কোণ বাহুর শর্তানুযায়ী। তাহলে কোন ত্রিভুজ দুটি সর্বসম হচ্ছে? ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এফইডি। দেখো, এফইডি কেন বলা হলো এখানে? আমি ইডিএফ কেন বললাম না? কারণ এখানে এই যে এইটা সর্বসম মানে ভাইস ভার্সা বিসি ইকুয়াল টু ইডি, মানে বিসি ইকুয়াল টু ইডি। আবার এখানে কি আছে? এসি, যে এসি ইকুয়াল টু এফডি। ওকে, এসি ইকুয়াল টু এফডি, কারণ এখানে ভার্টেক্সের সাথে ভার্টেক্স মিলতে হবে। দেখো, এখানে যেহেতু 4 সেমি, তো বিসি মানে ডি এর জায়গায় ডি আর বি বিন্দু বা ডি আর সি বিন্দু, সরি ডি আর সি নয়, ডি আর বি বিন্দু আর ই আর সি বিন্দুর সাথে মিলতে হবে, শীর্ষবিন্দুর সাথে। সেই কারণে এখানে নামকরণটা, এই ত্রিভুজের ক্ষেত্রে নামকরণটা এফইডি হয়েছে, এটা একটু খেয়াল রাখবে। ওকে, আচ্ছা, বাকি তো সর্বসমতার শর্তের সাপেক্ষে, সর্বসমতার সাপেক্ষে যুক্তিসহ শর্ত দেওয়া হলো। ওকে, এই ধরনের অঙ্ক আসলে এইভাবে লিখে লিখে তোমরা অ্যান্সার দেবে। ওকে, এবার চলে আসি 4-এর অঙ্কটি। 4-এর অঙ্কটি তোমাদের 4 নম্বরের অঙ্কটি, 4-এর 4 নম্বর। ওকে, প্রথমে আমি ত্রিভুজ দুটি অঙ্কন করেছি। ত্রিভুজ এ বি সি, এখানে কত? ত্রিভুজ এ বি সি, আর দেখো প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছে 90 ডিগ্রি। এবিসির ক্ষেত্রে এবিসি 90 ডিগ্রি, আর ডিইএফ এর ক্ষেত্রে ডিএফই এটা 90 ডিগ্রি। তাহলে এই দুটি ত্রিভুজের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজ দুটি কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর তোমরা জানো ত্রিভুজের সর্বসমতার ক্ষেত্রে কেবলমাত্র পার্টিকুলার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য একটি শর্ত রয়েছে, সেটা কি? আর এইচ এস, মানে রাইট
অ্যাঙ্গেল, হাইপোটেনাস অ্যান্ড সাইড। ওকে, তাহলে সেই শর্তানুযায়ী মিলছে কিনা দেখে নিই। দেখো এই যে সমকোণ যে মিলে গেছে সেটা আর দেখবো না, এবার দেখবো অধিভুজ মিলছে কেন। দেখো এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের এসি ইকুয়াল টু 7 সেমি, আবার ডিইএফ এই ত্রিভুজের অধিভুজ হচ্ছে 7 সেমি। দেখেছো 7 সেমি হয়েছে। এই দেখো অধিভুজ এসি ইকুয়াল টু অধিভুজ ইডি ইকুয়াল টু 7 সেমি। বাকি অ্যাঙ্গেল দুটো তো সমানই হচ্ছে, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইএফটি ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার দেখো এখানে এবি ইকুয়াল টু কত হচ্ছে, এখানে ইএফ, তাই তো ইএফ সমান 5 সেমি। তার মানে এই ইএফটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয় 90 ডিগ্রি, তাহলে তারপর ঘুরিয়ে ত্রিভুজটি যদি এই ত্রিভুজের উপর বসানো হয় তাহলে সম্পূর্ণভাবে মিলে যাবে। মানে ই বিন্দুর সাথে এ বিন্দু মিলবে, এফ বিন্দুর সাথে বি শীর্ষবিন্দু মিলবে। তো সেই কারণে ত্রিভুজ এবিসি সর্বসম কোন ত্রিভুজের সাথে সর্বসম হবে, ত্রিভুজ ইএফডি। কারণ এই যে ইএফটাকে আমি যদি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরাই তারপর সেটাকে বসাতে হবে, কারণ এই ত্রিভুজ এবিসির ক্ষেত্রে এবিটা হচ্ছে দণ্ডায়মান, তাই তো। আর এখানে কিন্তু এটাকে হরিজন্টাল রয়েছে, ভূমির সাথে মিশে আছে, তো সেটাকে ভার্টিক্যালি করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে ঘোরাতে হবে। আর আমরা জানি দুটো জ্যামিতিক চিত্র ঘুরিয়ে সরিয়ে আমরা ত্রিভুজ দুটিকে মেশাতে পারি, একে অপরের উপরে রাখতে পারি। ওকে, তো সেক্ষেত্রে এই জন্য এই ত্রিভুজটার নাম দিয়েছি ইএফটি। দেখো এ বি সি সর্বসম ইএফডি, কারণ ভাইস ভার্সা আমার যদি মেলাতে হয় এখানে এসি, দেখো এসি ইকুয়াল টু ইডি হয়েছে, ঠিক আছে। দেখো শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দু মিলতে হয়। তারপরে এ বি, দেখো এ বি সমান কত হচ্ছে ইএফ। ওকে, সেই জন্য আমরা এই ত্রিভুজটার নাম দিয়েছি ইএফডি। ওকে, তাহলে এটা কোন শর্ত অনুযায়ী সর্বসম হলো, আর এইচ এস, রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনাস, সাইড, সমকোণ, অধিভুজ বাহুর শর্তানুযায়ী। ওকে, এবার আমরা চলে যাই নেক্সট অঙ্কে। এবার আমরা 5 নম্বর অঙ্কটি দেখব। 5 নম্বর অঙ্কটি কী আছে, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ইডিএফ এর, দেখো এই দুটো ত্রিভুজের যে ডেটাগুলো দেওয়া আছে, দেখো এখানে দুটি কোণ দেওয়া আছে, এবিসি হচ্ছে 60 ডিগ্রি, এখানে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে ইএফডি হচ্ছে 60 ডিগ্রি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এসিবি হচ্ছে কত, 45 ডিগ্রি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে ইডিএফ হচ্ছে 45 ডিগ্রি, যেটা আমি এখানে লিখেছি। ওকে, কোণ দুটি তো সমান হলো, কোণ দুটি সমান হয়ে গেল, কিন্তু কোণ দুটির মাঝের যে কী থাকে সাইডটাকে, সেই সাইডটা কিন্তু মিলতে হবে। এখানে মাঝের সাইডটা কী আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্ভুক্ত বাহু আছে 3 সেমি, আর এক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্ভুক্ত বাহু আছে 4 সেমি। তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু অন্তর্ভুক্ত বাহুদ্বয় মিলছে না, নট ইকুয়াল টু হচ্ছে, সেহেতু ত্রিভুজের সর্বসমতার শর্তে যে এই যে এএসএ এই শর্তটি কিন্তু প্রযোজ্য হচ্ছে না বা সিদ্ধ হচ্ছে না। প্রযোজ্যের জায়গায় এখানে সিদ্ধও লিখতে পারো। সুতরাং এই ত্রিভুজ দুটি সর্বসম হবে না। আবার আর একটা যুক্তি দিয়েও বলা যেতে পারে যে ত্রিভুজ এবিসি এর ওপর যদি আমি ত্রিভুজ ইডিএফকে বসাই, তাহলে বা সরিয়ে বা ঘুরিয়ে যেভাবেই হোক না কেন এর ওপর বসাই, তাহলে ত্রিভুজ দুটি কখনোই তারা মিলবে না, মিশে যাবে না। সেই কারণে এই ত্রিভুজ দুটি সর্বসম হবে না। ওকে, আচ্ছা, এই যেহেতু সর্বসমতার চিহ্ন, যেহেতু সর্বসমতার জন্য আমরা জানি ইকুয়ালের উপর একটা বক্ররেখা থাকে, সেটাকে যদি ক্রস করে দিই সেই চিহ্নটার মানে হচ্ছে সর্বসম নয়। সেই জন্য আমি শুধুমাত্র চিহ্নের সাহায্যে বুঝিয়েছি যে ত্রিভুজ এবিসি নট সর্বসম ত্রিভুজ ইডিএফ। ওকে, আচ্ছা, এবার চলে আসো 7 নম্বর অঙ্কে। তোমাদের 5 নম্বর অঙ্কটা বোঝানো হয়েছে। এবার আমি চলে যাব 8 নম্বর অঙ্কে। আর এই দুটি অঙ্ক 7 নম্বর অঙ্ক 6 এবং 8 এই দুটি অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা
যে অঙ্কগুলো আমি অলরেডি বুঝিয়েছি সেই অঙ্কগুলো ফলো করে তোমরা এই দুটি হোমওয়ার্ক করবে বাড়িতে। যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু ইনবক্স করবে, যাতে আমি বুঝতে পারি তোমরা প্র্যাকটিস করছো। ওকে, তাহলে আমরা চলে আসি 8 নম্বর অঙ্কে। দেখো 8 নম্বর অঙ্কে যে দুটি ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, কী কী তথ্য দেওয়া আছে দেখো। এখানে এ বি সি, এসি সমান কত আছে 3 সেমি, 3 সেমি, আর বিসি হচ্ছে 4 সেমি দেওয়া আছে। ওকে, আর এখানে ইএফ হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে ইএফ 3 সেমি আর ডি এফ হচ্ছে 4 সেমি, মানে ত্রিভুজ দুটি বাহু সমান হয়ে যাচ্ছে। বিসি ইকুয়াল টু ডিএফ হচ্ছে 4 সেমি, এসি ইকুয়াল টু ইএফ হচ্ছে 3 সেমি। এটা তো হলো, কিন্তু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা মিলতে হবে, তাই তো। এই দুটি ত্রিভুজের ত্রিভুজে দুটি বাহুর মধ্যবর্তী হচ্ছে এই অ্যাঙ্গেলটা এসিবি, যেখানে এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু দুটি বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেওয়া আছে গিভেন, বাট এক্ষেত্রে কিন্তু নট গিভেন, মানে এটা প্রদত্ত নয়। সেই 40 ডিগ্রি কিন্তু এইখানে দেওয়া আছে বিএসি, সেটা কিন্তু আমাদের কাজে লাগবে না। আমাদের জানতে হবে এই অ্যাঙ্গেলটি কত, আদৌ আমরা জানি না, ঠিক আছে। তো এই ত্রিভুজটি যতই ঘোরাই কিন্তু 40 ডিগ্রি কখনো এই দুটো বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে না। ওকে, তো সেক্ষেত্রে দেখো দুটি বাহু মিলে যাচ্ছে ত্রিভুজ দুটির ক্ষেত্রে, কিন্তু মধ্যবর্তী কোণ যেহেতু দেয়া নেই, সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে এই ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা কি বলবো, যে ত্রিভুজ দুটি সর্বসম নয়। বা আমরা বলতে পারি